আমার নাম শঙ্কর এবং আমি উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম শিবপুরের বাসিন্দা। রোজগারের সন্ধানে আমি আমার গ্রাম ছেড়ে বড় শহর লখনউয়ে চলে আসি। এখানে এসে আমি বুঝতে পারি যে আমার কোনো দক্ষতা নেই এবং আমি বেকার অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তখন আমার গ্রামের একজন পুরনো বন্ধু রাজু আমার প্রতি অনুগ্রহ করে আমাকে গাড়ি চালানো শেখায়। রাজুর কল্যাণে আমি একটি বড় বাংলো বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে যাই, যেখানে শুধুমাত্র মালিক, মালকিন এবং তাদের একমাত্র মেয়ে থাকতেন। মালিকের নাম ছিল শেঠ ধর্মবীর সিংহ এবং তিনি শহরের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী মালকিন দুর্গা দেবীও খুব সৎ ও সংযত ছিলেন। মালিক আমাকে তার মেয়ের গাড়ির ড্রাইভার হিসেবে নিযুক্ত করেন। তার মেয়ের নাম ছিল গৌরী এবং সে ছিল একটি সুন্দর ও বুদ্ধিমতী মেয়ে। গৌরী লখনউয়ের একটি নামী কলেজে পড়ত। আমার কাজ ছিল তাকে প্রতিদিন সকালে কলেজে পৌঁছে দেওয়া এবং সন্ধ্যায় ফিরিয়ে আনা। প্রায়শই সে সন্ধ্যায় তার বান্ধবীদের বাড়িতে যেত। তখনও আমি তাকে নিয়ে যাওয়া ও আনার ব্যবস্থা করতাম। আমি গ্রামের একজন সরল মানুষ এবং আমার সম্মানের ব্যাপারে খুব সচেতন ছিলাম। আমি কখনো গৌরীর দিকে তাকিয়ে দেখিনি। আমার দৃষ্টি সবসময় মাটিতে বা রাস্তায় থাকত। গৌরী পথে প্রায়ই আমার সাথে কথা বলত এবং তার জীবনের গল্প শোনাত। তার বান্ধবীদের গল্প শোনাত এবং কখনো কখনো তার ভবিষ্যতের স্বপ্ন বলত। আমি শুধু মাথা নেড়ে উত্তর দিতাম বা খুব প্রয়োজন হলে এক দুটি শব্দে কথা শেষ করতাম। সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং সবসময় ক্লাসে প্রথম হতো। গৌরী এমন একটি বাড়িতে জন্মগ্রহণ করেছিল যেখানে সে সবকিছু সহজেই পেত। যখন সে নতুন গাড়ির আবদার করল, তখন তার বাবা তাকে সঙ্গে সঙ্গে একটি চকচকে নতুন মার্সিডিজ কিনে দিলেন। গৌরী আনন্দে আমাকে দেখাল, দেখো শঙ্করজি, আমি তোমার জন্য নতুন গাড়ি নিয়েছি। আমি হালকা করে হাসলাম। তার এই কথায় একটি মজার ছল ছিল। গৌরী প্রায় কথায় কথায় আমাকে টিটকারি দিত এবং আমাকে বাধ্যহীন করার চেষ্টা করত। কিন্তু আমি সবসময় আমার সীমার মধ্যে থাকতাম। কখনো তাকে এটা বুঝতে দিতাম না যে আমি তার কোনো কথার ভুল অর্থ করছি। সে যখনই কেনাকাটা করতে যেত, আমার জন্য এবং আমার ছোট বোনের জন্য কিছু না কিছু অবশ্যই আনত, কারণ সে জানত যে আমার ছোট বোন লক্ষ্মীর বিয়ে হতে চলেছে। সে একবার আমার বোনের জন্য একটি সুন্দর লেহেঙ্গা এনে বলল, শঙ্করজি, এটা লক্ষ্মীর জন্য। বলো, গৌরী দিদি দিয়েছে। আমি তার আচরণ ও অভ্যাসে খুব প্রভাবিত হয়েছিলাম। কিন্তু আমি কি জানতাম যে এই গৌরী একদিন আমার চরিত্রে কলঙ্ক লাগাবে। একটি অপ্রত্যাশিত মোড় এবং অনিশ্চিত পরিস্থিতি। গৌরীর অল্প বয়সেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং সে শীঘ্রই তার মাসির ছেলের সাথে বিয়ে হতে চলেছিল। তার ভাবী স্বামীর নাম ছিল রাজেশ। সে প্রায়ই গাড়িতে ফোনে তার বান্ধবীদের সাথে রাজেশ সম্পর্কে কথা বলত। কখনো তার গুণগান করত, কখনো তার শরার্তের গল্প শোনাত। আমি সবসময় এই কথাগুলো থেকে অজানা থাকার চেষ্টা করতাম এবং আমার মনোযোগ রাস্তায় রাখতাম। একদিন মালিক ও মালকিনকে হঠাৎ দিল্লি যেতে হয়েছিল। মালিকের বড় ভাই, যিনি দিল্লিতে থাকতেন, তিনি খুব অসুস্থ ছিলেন এবং শেষ সময়ে তার ভাইকে দেখতে চেয়েছিলেন। গৌরীর পরীক্ষা আসন্ন হওয়ায় বাবা-মা তাকে বাড়িতে রেখে যেতে বাধ্য হন। যাওয়ার সময় মালিক আমাকে এই দায়িত্ব দিলেন যে আমি গৌরীকে কলেজে নিয়ে যাওয়া ও আনার কাজ পুরো সততার সাথে করব এবং তার খেয়াল রাখব। আমি 2 বছর ধরে তাদের সাথে কাজ করছিলাম এবং তারা আমার উপর খুব বিশ্বাস করতেন। তারা জানতেন যে আমি কখনো তাদের মেয়ের দিকে ভুল দৃষ্টিতে দেখিনি। মালিক ও মালকিন 1 মাসের জন্য দিল্লি চলে গেলেন এবং আমি পুরো সততার সাথে আমার দায়িত্ব পালন করতে লাগলাম। আমার ছোট বোন লক্ষ্মীর বিয়ে আসন্ন ছিল এবং আমার টাকার খুব প্রয়োজন ছিল। আমি গৌরীকে কলেজে পৌঁছে দিয়ে কাছাকাছি মেকানিকের দোকানে চলে যেতাম এবং সেখানে বসে কাজ শিখতাম যাতে অবসর সময়ে কিছু অতিরিক্ত উপার্জন করতে পারি। আমার ছুটি ছিল রাত 8:00 বাজে হয়ে যেত এবং আমি চাইতাম যে তারপর মেকানিকের দোকানে বসে আরও কাজ করি যাতে দ্রুত আমার বোনের বিয়ের জন্য টাকা জমা করতে পারি। যখন মালিক বাড়িতে থাকতেন না, তখন আমি দ্রুত ছুটি পেয়ে যেতাম কারণ গৌরী বেশিরভাগ সময় বাড়িতেই থাকত। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। মালিকের বড় ভাই জীবনের খেলায় হার মানলেন। সেই রাতেই গৌরীর ফোন পেলাম। সে বলল তার স্বাস্থ্য ভালো নেই এবং আমাকে অবিলম্বে তার কাছে আসতে হবে। হয়তো ডাক্তারের কাছে যেতে হবে। গৌরীর কথা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। রাতের এই সময়ে বাংলোর ভিতরে যাওয়া ঠিক ছিল না। কিন্তু অসুস্থতার অবস্থায়, বিশেষ করে তাউজির মৃত্যুর শোকে, আমি গৌরীকে একা ফেলে রাখতে পারিনি। আমি মনকে শক্ত করে বাংলোর ভিতরে পা রাখলাম। আমি সারারাত তার সাথে থাকলাম এবং তার যত্ন নিতে লাগলাম। সে তীব্র জ্বরে পুড়ছিল এবং অর্ধচেতন অবস্থায় ছিল।
আমি ভোর পর্যন্ত তার পাশে বসে থাকলাম। যখন তার অবস্থা কিছুটা উন্নত হল, তখন আমি আমার কোয়ার্টারে ফিরে এলাম। সেই রাতে আমি গৌরীকে একটি ভগবান কৃষ্ণের মূর্তি দিয়েছিলাম যা আমার কাছে সবসময় থাকত এবং বলেছিলাম যে এটা তার কাছে রাখবে। এটা তাকে রক্ষা করবে এবং শান্তি দেবে। একটি নতুন অভিযোগ এবং হতবাক করা সত্য। সময় দ্রুত কেটে যেতে লাগল। এবং সেই দিনের পর থেকে গৌরীর স্বাস্থ্য ভালো থাকতে লাগল না। সে খুবই বিমর্ষ হয়ে পড়ল। আমার মনে হল হয়তো সে তার বাবা মায়ের বিচ্ছেদে কষ্ট পাচ্ছে। তার কলেজের ফলাফলও প্রভাবিত হতে শুরু করল। শিক্ষকরাও বাড়িতে অভিযোগ করলেন যে গৌরী পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। মালিকানি ফোনে আমাকে জিজ্ঞাসা করলেন গৌরী ঠিক আছে কিনা। তখন আমি তাকে কথা বলে পাশ কাটিয়ে দিলাম যে সে তার পড়াশোনা নিয়ে চিন্তিত। কিন্তু আমি কি জানতাম যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। মালিক আরও 1 মাস তার ভাইয়ের সন্তানদের সাথে কাটালেন এবং পুরো 2 মাস পর তারা দুজনেই বাড়ি ফিরে এলেন। আমি তাদের দেখে খুব খুশি হলাম। কিন্তু তখনই আমার পায়ের নিচে মাটি সরে গেল যখন মালিক পাশে পড়ে থাকা লাঠি তুলে আমাকে মারতে শুরু করলেন। তিনি আমাকে গালাগালি দিতে থাকলেন এবং মারতে থাকলেন। আমি বুঝতে পারছিলাম না যে আমার এমন কি ভুল হয়েছে যে মালিক এত রাগান্বিত যে আমার কথা শুনতেও রাজি নন। এবং যখন আমি পুরো ঘটনা জানতে পারলাম, তখন মনে হলো যেন কেউ আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। গৌরী আমার বিরুদ্ধে এই অভিযোগ করেছিল যে আমি তার সাথে জোরপূর্বক সম্পর্ক করেছি এবং সে গর্ভবতী এবং সে ভয়ে তার বাবা-মাকে ফোনে বলেনি যাতে আমি তার কোনো ক্ষতি করতে না পারি। এ কথা শুনে আমার মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল। আমি অবাক হয়ে গৌরীর দিকে তাকালাম যে একের পর এক মিথ্যা বলছিল। তার মুখে কোনো লজ্জা ছিল না, বরং একটি রহস্যময় নীরবতা ছিল। আমি গৌরীকে খুবই সরল এবং নিরীহ মনে করতাম, কিন্তু সে আমার চরিত্রকে কলঙ্কিত করে দিয়েছে। কেউ আমার কথা শুনতে রাজি ছিল না এবং গৌরী তার মিথ্যা থেকে সরে আসতে রাজি ছিল না। সে বলছিল যে রাতে তাউজির মৃত্যু হয়েছিল তার স্বাস্থ্য ভালো ছিল না। সে আমাকে ঘরে ডেকেছিল। সে ভেবেছিল হয়তো তার ডাক্তারের প্রয়োজন আছে। কিন্তু আমি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তার সাথে অন্যায় করে বসি। মালিক পুলিশ ডেকে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু গৌরী তাকে থামিয়ে দিল। সে তার বাবাকে বলল যে এমন করলে তাদের সম্মান নষ্ট হবে। গৌরীর বাবা আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন এবং আমি খুবই বিপদে পড়লাম। আমার কাছে করার মতো কোনো কাজ ছিল না এবং এত দ্রুত আমাকে অন্য চাকরিও মিলছিল না। অথচ আমার বোন লক্ষ্মীর বিয়ে এসে গিয়েছিল। আমি মালিকের দেওয়া সেবক কোয়ার্টারে থাকতাম এবং এখন আমার থাকারও কোনো জায়গা ছিল না। আমি মালিকের কাছে অনেক অনুরোধ করলাম, হাত জোট করলাম। এমনকি আমার বাবা মায়ের কসম খেয়ে বললাম যে আমি নির্দোষ। কিন্তু সব বৃথা। তাদের কানে কোনো কথা গেল না। একটি বাধ্যতামূলক সম্পর্ক এবং প্রকাশ্য কথা। তাই আমি বাধ্য হয়ে আবার মালিকের দরজায় গেলাম এবং তাকে আমার নির্দোষতার বিশ্বাস দিতে চাইলাম। কিন্তু তিনি আমার সামনে এমন শর্ত দিলেন যে আমি হতবাক হয়ে গেলাম। মালিক আমাকে বললেন, তোমাকে গৌরীর সাথে কয়েক মাসের জন্য বিয়ে করতে হবে। যখন বাচ্চার জন্ম হবে তখন তুমি তাকে ছেড়ে চলে যাবে। আমরা বাচ্চা ফেলানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু সব ডাক্তারই বলেছেন যে এই প্রক্রিয়ায় গৌরীর বিপদ হতে পারে এবং আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না। গৌরীর বাগদত্তা রাজেশও তাকে ছেড়ে চলে গেছে এবং এর আগে যে সমাজে আমাদের বদনাম হয়, আমরা গৌরীকে তোমার সাথে বিদায় দেব এবং তুমি তাকে তোমার সাথে তোমার গ্রামে নিয়ে যাবে। যখন বাচ্চার জন্ম হবে তারপর আমরা গৌরীকে ফিরে নেব। আমি জানতাম এই বাচ্চা আমার নয় এবং গৌরী মিথ্যা বলেছে। কিন্তু তবুও আমি এতে রাজি হয়েছিলাম কারণ আমার বোনের বিয়ের জন্য টাকার প্রয়োজন ছিল এবং এত টাকা শুধু মালিকই আমাকে দিতে পারতেন। তিনি আমাকে 5 লাখ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আমি গৌরীকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এবং হিন্দু রীতি অনুযায়ী তাকে বিয়ে করে গ্রামে নিয়ে এলাম। এতে কোনো বড় উৎসব হয়নি। শুধু একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছিল। গৌরী খুব শান্ত ছিল। আমি গ্রামে পৌঁছানো পর্যন্ত সারা পথ তার সাথে কোনো কথা বলিনি। বিয়ের পরপরই আমরা দুজন গাড়ি করে গ্রামে চলে এসেছিলাম। আমার মা এবং পরিবারের লোকেরা গৌরীকে দেখে হতবাক হয়ে গিয়েছিল। আর যখন আমি আমার মাকে বললাম